আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি অধ্যায় ১ গুরুত্বপূর্ণ কিছু আইটেম নিয়ে আজকে আমি আলোচনা করব। এই আইটেমগুলো থেকে প্রতি বছর সৃজনশীল প্লাস এমসিকিউ এসে থাকে। আমি ১০০% নিশ্চয়তা দিতে পারতেছি, আপনি যদি এই ক্লাসটি ভালো মতো করেন, এই অধ্যায় আপনার শেষ হয়ে যাবে এই ক্লাসের মাধ্যমে। তো আমি এই ক্লাসে কিছু সংজ্ঞা নিয়ে এসেছি। অনেক বইতে অনেক কঠিন কঠিন করে সংজ্ঞা লেখা আছে। তো আমি কোচিংয়ে যেভাবে সহজ করে বাচ্চাদেরকে সংজ্ঞা শিখাই, সেই সহজ সংজ্ঞাগুলো এই ক্লাসের মাধ্যমে উপস্থাপন করেছি। আপনি যদি ভালোভাবে ক্লাসটি দেখেন এবং নোট করে রাখেন, আপনার এই অধ্যায় থেকে যেখান থেকে সৃজনশীল আসুক প্লাস এমসিকিউ আসুক, আপনি উত্তর করে আসতে পারবেন। তো দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। আমাদের এই অধ্যায়ে অনেকগুলো টপিকস আছে। এই টপিকসগুলোর মধ্যে থেকে এই টপিকসগুলো যদি আপনি ভালো মতো করেন, মানে পড়ে থাকেন, তাহলে আপনার আর কোনো ধরনের সমস্যা থাকবে না এই প্রথম অধ্যায়ে। তো আমরা একটা একটা করে টপিক বুঝে ফেলি। শুরুতেই আমি ১ নম্বরে যে টপিকটা এনেছি, ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটি জিনিসটা কি দেখেন, কাল্পনিক বিষয়গুলোকে প্রযুক্তির মাধ্যমে বাস্তবে রূপদান করাকে ভিআর বলে, মানে ভার্চুয়াল রিয়ালিটি বলে। এখন এই সংজ্ঞাটা একটু বুঝতে হবে আপনার, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। ধরেন আমরা মেট্রো রেল বা পদ্মা সেতু বানানোর আগে কি দেখতে পারছি না যেটা কেমন আকৃতির হবে, এটা কোন দিক দিয়ে যাবে, কেমন কি হবে, এটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আগেই দেখতে পারছি যে এমন এমন করে এটা তৈরি হবে, তাই না? আচ্ছা, এটা কিভাবে দেখছি? এটা দেখছি ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে। ওইটা কি একটা কাল্পনিক বিষয় ছিল না আমার? হ্যাঁ, ওই কাল্পনিক বিষয়টাকে আমি কি বাস্তবে দেখতে পারছি। কার মাধ্যমে দেখতে পারছি? এই ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে। তাহলে আশা করতেছি আপনি ভার্চুয়াল রিয়ালিটি জিনিসটা কি ভালোভাবে বুঝতে পারছেন। এখন এই ভার্চুয়াল রিয়ালিটি বই খুলে আপনি কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, কি কি প্রযুক্তি ব্যবহার করে এই ভার্চুয়াল রিয়ালিটির ক্ষেত্রে, সুবিধাগুলো কি কি, অসুবিধাগুলো কি কি, এগুলো জেনে ফেলবেন। কারণ এই সংজ্ঞা জানলে তো আপনি আর সৃজনশীল অ্যান্সার করতে পারবেন না, জাস্ট লিখতে পারবেন কাকে বলে, তাই না? আমি সহজ করার ক্ষেত্রে এতটুকু দিয়েছি। তো আপনি খুলে সুবিধা অসুবিধাগুলো ভালোভাবে পড়ে নেবেন, আর প্রযুক্তিগুলো কি কি থাকে পড়ে নেবেন, কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, তাহলে সৃজনশীল আপনি ভালোভাবে লিখতে পারবেন। ওকে, আবার এমসিকিউ লিখতে পারবেন। এবার আসেন কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা এখনকার ক্ষেত্রে সবচাইতে জনপ্রিয় এআই আমরা যেটাকে বলি। ওকে, এই জিনিসটা কি, মানুষের চিন্তা ভাবনাগুলোকে প্রযুক্তির মাধ্যমে কম্পিউটারে রূপদান করাকে এআই বলে অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। তাহলে মানুষের চিন্তা ভাবনাগুলোকে কিভাবে প্রযুক্তির মাধ্যমে, কিছুই তো বুঝলাম না। ধরেন আমি যদি আপনাকে বলি যে ১৭ কত হয়, আপনি কিন্তু মানে একটু চিন্তা ভাবনা করবেন, বাট এইটা কম্পিউটার কি কোনো চিন্তা ভাবনা করবেন? আপনি লিখবেন ১৭ যোগ ১৭, ডাইরেক্ট অ্যান্সার দিবে আপনাকে কত? ৩৪। এই জিনিসটা অ্যান্সার দিবে না, কিন্তু আপনি তো একটু যোগ করে চিন্তা ভাবনা করে কথাটা বললেন, কিন্তু কম্পিউটার কিন্তু এই চিন্তা ভাবনাগুলো করে না, ঠিক আছে? কম্পিউটারের মধ্যে ওই চিন্তা ভাবনাগুলো সেট করে দেওয়া আছে, প্রোগ্রামটা কি করা আছে, সেট করে দেওয়া আছে, এই কারণে তার চিন্তা করা লাগে না। তো এই কারণে এটার সংজ্ঞা হইতেছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে প্রযুক্তির মাধ্যমে কম্পিউটারে রূপদান করাকে ভার্চুয়াল রিয়ালিটি বলে। মানে আপনি যে চিন্তা ভাবনাগুলো করতেছেন, কম্পিউটারও সেই চিন্তা ভাবনাগুলো করবে। এটাই কি ভার্চুয়াল রিয়ালিটি বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আশা করি বুঝতে পারছেন। এখন আপনার কি করতে হবে, এটার বৈশিষ্ট্যগুলো কি কি একটু জানবেন, তারপর কোথায় কোথায় ব্যবহার করে এই জিনিসগুলা, সুবিধাগুলা কি কি, অসুবিধাগুলা কি কি, কয়েকটা জিনিস জাস্ট পড়ে যাবেন, তাইলে আপনার মনে থাকবে, আপনি লিখতে পারবেন। ওকে, এবার আসেন রোবোটিক্স। আমি কিন্তু এই সবগুলো সংজ্ঞা বোঝানোর পরে সাজেশন দিব, তো শেষ পর্যন্ত যে ক্লাসে থাকবেন সাজেশনগুলো পাবেন। এই টপিকসগুলো থেকে কিন্তু কিছু কিছু জিনিস আছে প্রতি বছরই আসে, তো আমি সেটা বলে দিব। এবার রোবোটিক্স কি? রোবট জিনিসটা আমরা সবাই চিনি, রোবটের সাথে আমরা পরিচিত কিন্তু সবাই কম বেশি। রোবট কি? যেটা দিয়ে মানুষ ওই যে মানুষের কাজগুলোকে সহজ করে ফেলে, ঠিক আছে? বিদেশের ক্ষেত্রে আমরা রোবটগুলো দেখতে পারি, বাংলাদেশে খুব কমই আছে। তো রোবোটিক্স জিনিসটা হইতেছে একটা শাখা, জাস্ট রোবট না, ওইটার শাখা। কি? প্রযুক্তির যে শাখায় রোবটের ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত বিষয় আলোচনা করা হয় তাকেই রোবোটিক্স বলে। এতটুকু লেখা নেবেন, আমি জাস্ট বেশি জায়গা নেই নাই, শর্ট করে লিখছি। তাহলে কি, প্রযুক্তির যে শাখায় রোবটের ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত বিষয় আলোচনা করা হয় তাকেই রোবোটিক্স বলে। তাহলে এই জিনিসটা কি, ধরেন আপনি যে রোবটটা বানাবেন, কোথায় বানাবেন? নিশ্চয়ই একটা বড় ধরনের জায়গা নিয়ে বানাবেন, ওইটা একটা কি শাখা,
প্রযুক্তির। ওকে, যেখানে রোবটটা কি করেন, আপনি উৎপাদন করেন, ডিজাইন করেন, ওই শাখাটাকেই একত্রে রোবোটিক্স বলতেছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এগুলারও ঠিক সেম ভাবে সুবিধা অসুবিধা আমরা পড়ে নিব বই থেকে। ক্রায়োসার্জারি জিনিসটা কি? ক্রায়োসার্জারি হইতেছে ঠান্ডা চিকিৎসা পদ্ধতি। আমি একটু দেখাই আপনাদের, পড়া শোনাই। অতি ঠান্ডা তাপমাত্রায় শরীরের অসুস্থ টিস্যু গুলোকে, বা এভাবে বলতে পারেন টিস্যু ধ্বংস করাকে ক্রায়োসার্জারি বলে। তাইলে অতি ঠান্ডা তাপমাত্রায় শরীরের অসুস্থ টিস্যু ধ্বংস করাকে কি বলে? ক্রায়োসার্জারি বলে। এবার আমি একটু বুঝিয়ে দিই আপনাকে। ক্রায়োসার্জারি হইতেছে, ধরেন আপনার হাতে একটা টিউমার হয়েছে, ওকে, অথবা একটা বড় আঁচিল হয়েছে, এই জিনিসটা আপনি কেটে ফেলবেন, কেটে ফেলে তো সার্জারি করা হইতেছে আপনার, তাই না? তাহলে সার্জারি করা হইতেছে। এখন ক্রায়ো জিনিসটা কি? ক্রায়ো মানে ঠান্ডা, ক্রায়ো মানে কি? ঠান্ডা। তাহলে ক্রায়ো সার্জারি কি? ঠান্ডা চিকিৎসা পদ্ধতি। আপনার ক্রায়ো সার্জারিতে কি করবে? এই জায়গাটা শীতল তাপমাত্রা মানে ঠান্ডা করে ফেলবে, ঠান্ডা করে কাটা ছেঁড়া ভাবে, মানে কোনো কাটা ছেঁড়া করবে না, কাটা ছেঁড়া ছাড়া, ঠিক আছে, কাটা ছেঁড়া ছাড়া একটা চিকিৎসা পদ্ধতি, যেখানে কাটা ছেঁড়া ছাড়া সে ওইটা কেটে মানে রিমুভ করে ফেলবে। ওকে, এটা কি কি হতে পারে? তিল হইতে পারে, আঁচিল হইতে পারে, টিউমার হইতে পারে, এগুলা কাটা ছেঁড়া বিহীন আপনাকে চিকিৎসাটা দিবে, মানে কোনো কাটা ছেঁড়া থাকবে না। এই চিকিৎসা পদ্ধতি হইতেছে ক্রায়োসার্জারি। তাহলে প্রযুক্তির যে শাখা অতি ঠান্ডা তাপমাত্রায় শরীরের অসুস্থ, এগুলা কি অসুস্থ টিস্যু না? আপনার যে টিস্যুগুলা ধরেন অসুস্থ হয়ে যায়, ওইটাই তো একটা টিউমার হয়ে যায়, তিল হয়ে যায়, আঁচিল হয়ে যায়, ঠিক আছে? এই অসুস্থ টিস্যুগুলা কি করে? ধ্বংস করে ক্রায়োসার্জারি। ওকে, এটাই হইতেছে একটা চিকিৎসা পদ্ধতি। আচ্ছা, এটা কিভাবে ধ্বংস করে জানেন? -41 ডিগ্রি তাপমাত্রায় নিয়ে, -41 ডিগ্রি তাপমাত্রায় নিয়ে, মানে ঠান্ডা হয়ে যায় তখন। ওকে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু এমসিকিউ তো আসে, কত ডিগ্রি তাপমাত্রায়। ওকে, আচ্ছা, এগুলো আপনারা বইতে পড়তে গেলে পাবেন, বাট আমি সংখ্যাগুলো জাস্ট সহজ করে দিছি আপনাকে। এবার আসেন বায়োমেট্রিক্স। ওকে, বায়োমেট্রিক্স জিনিসটা কি? বায়োমেট্রিক্স আমি আগে বুঝাইনি আপনাকে একটু। আপনি ধরেন স্কুল কলেজে যখন যান, ফিঙ্গারপ্রিন্ট দেন না? ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকেন আপনি ভিতরে। আবার কি দেখা যায় অনেক অফিস, যেগুলো ভালো ধরনের অফিস, যায় এভাবে দাঁড়ায়, দাঁড়ানোর পরে কি হয়, ফেসটা জাস্ট রিকগনিশন করে, ফেসটা আইডেন্টিফাই করে, তারপর তাকে ঢুকতে দেয়, কারণ চিনে যায়। আবার অনেকের এই যে রেটিনা, চোখের রেটিনাটা স্ক্যান করে, স্ক্যান করে ঢুকতে দেয়, ঠিক আছে? তো ফিঙ্গারপ্রিন্ট, রেটিনা স্ক্যান, ফেস রিকগনিশন, এগুলো হচ্ছে বায়োমেট্রিক্স এর উপাদান। তো এখন বায়োমেট্রিক জিনিসটা কি? দেখেন, মানুষকে শারীরিক আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ দ্বারা চিহ্নিত করার প্রযুক্তিকে কি বলে? বায়োমেট্রিক্স বলে। মানে ওই যে বায়োমেট্রিক্স এর উপাদানগুলো দ্বারা মানুষকে চিহ্নিত করে, আমি যে বললাম আপনাকে ফিঙ্গারপ্রিন্ট, তারপর প্যাটার্ন, আমরা প্যাটার্নের মাধ্যমে, এই ফিঙ্গারপ্রিন্ট জিনিসটা কিন্তু কারোর সাথে কারো মিলে না। ওকে, এক একজন মানুষের এক এক ধরনের ফিঙ্গারপ্রিন্ট, সৃষ্টিকর্তা এমন ভাবে আমাদেরকে বানাইছে, ওকে, কারোর সাথে কারোটা মিলবে না। এই কারণে সবচাইতে ভালো প্রযুক্তি বায়োমেট্রিক্স এর মধ্যে ফিঙ্গারপ্রিন্টটা। এটা কিন্তু আসে যে 2-3টা আপনার প্রযুক্তি দিছে, ধরেন একটা ছিল ফিঙ্গারপ্রিন্ট, একটা ছিল ফেস রিকগনিশন, মানে ফেস দেখা ঢুকতো সে, ঠিক আছে? তো বলবে কোনটা বেশি জনপ্রিয় বা ভালো, সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টটা হবে। ওকে, আচ্ছা, তাহলে বায়োমেট্রিক্স আমরা বুঝতে পারলাম। এবার বায়োইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্স কি? জীববিজ্ঞানের সমস্যাগুলো প্রযুক্তির মাধ্যমে সমাধান করাকে বায়োইনফরমেটিক্স বলে। ওকে, তাহলে জীববিজ্ঞানের সমস্যাগুলো কি কি? ধরেন করোনা ভাইরাস, ঠিক আছে? করোনা ভাইরাসটা যে আসছে, মানুষের মধ্যে কি ভাইরাসটা দেখা দিছে না? তাহলে এই আমরা কি জীব না? মানুষ তো একটা সামাজিক জীব, তাই না? তাহলে আমাদের মধ্যে এই ভাইরাসটা দেখা দিছে। এখন এই ভাইরাসটার ওষুধগুলা দিবে কি? ওষুধগুলা আগে তো পরীক্ষা করতে হবে, তাই না? ওষুধগুলো তো অবশ্যই ডাক্তাররা দিবে। তো ডাক্তাররা কি করবে? আগে এটা পরীক্ষা করবে। কার মাধ্যমে পরীক্ষা করবে? হাত দিয়ে পরীক্ষা করবে না, কম্পিউটারের মাধ্যমে। তাহলে আমাদের যে সমস্যাগুলা, এগুলা কম্পিউটারের মাধ্যমে কি করতেছে? তারা চেক টেক করে ওইভাবে একটা ভ্যাকসিন বের করতেছে, যে কোন ভ্যাকসিনটা বের করলে ভালো হয়, সুবিধাজনক হয় মানুষের মধ্যে, তাই না? তো এইভাবে কিন্তু সমস্যাগুলো সমাধান করে। তাহলে জীববিজ্ঞানের সমস্যাগুলো প্রযুক্তির মাধ্যমে সমাধান করাকে কি বলে? বায়োইনফরমেটিক্স বলে। আশা করতেছি আপনি বুঝতে পেরেছেন। এটা বইয়ের মধ্যে কি সবগুলার আপনি সুবিধা অসুবিধা পড়বেন, তাহলে আপনি আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন আর কি কি প্রযুক্তি ব্যবহার করা হয় এটার ক্ষেত্রে। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি? জীবের ডিএনএ পরিবর্তনের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। একটু আমি বুঝিয়ে দিই বিষয়টা। ধরেন আপনার একটা গাছ, দুইটা গাছ আছে আপনার, একটা গাছের ফল মিষ্টি হয় আর একটা গাছের ফল টক হয়। এখন আপনি চাইতেছেন না আমার যে গাছের ফলটা মিষ্টি হয় সেই গাছটা তো ধরেন আপনার ফ্রেন্ডের গাছ ওইটা, আর আপনার গাছটার ফল টক হয়। এখন আপনি চান যে না মিষ্টি ফল আপনার হোক, ঠিক আছে? তাহলে ওই জীবের যে গাছটা আছে ওইটার ডিএনএ আপনি পরিবর্তন করবেন। ডিএনএ পরিবর্তন করে এখন আপনি অন্য একটা ডিএনএ লাগাবেন যেটার ফলটা কি হয়?
মিষ্টি হয়। তাহলে আপনার এর পরের প্রজন্মগুলো কি হবে, মানে পরের যে ফলগুলো হবে, ঠিক আছে, তো সেগুলো হবে আপনার মিষ্টি ফল। এইভাবে মানে প্রযুক্তির মাধ্যমে চেঞ্জ করা যায়, ঠিক আছে। যেমন অনেকে আমরা মানুষের মধ্যে হয় না খাটো, লম্বা, ঠিক আছে, বা এক একটা রোগ ধরা খায় মানুষের মধ্যে, কারণ কি তার মানে পিতা মাতার সেই বৈশিষ্ট্যগুলা সে পেয়ে আসে, ঠিক আছে। সেই ডিএনএটা পৃথক করলে পরে আবার আগের মতো হয়ে যায়। এগুলো হইতেছে মানে প্রযুক্তির মাধ্যমে করা যায়। তাহলে কি জীবের ডিএনএ পরিবর্তনের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। ন্যানো টেকনোলজি কি? ন্যানো টেকনোলজি মানে হচ্ছে ছোট প্রযুক্তি। ওকে, আমরা আগে দেখি প্রযুক্তির যে শাখায় অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র মানে অনেক ক্ষুদ্র ডিভাইস তৈরি করা হয় তাকে কি বলে? ন্যানো টেকনোলজি বলে। এখন আমি একটু বুঝিয়ে দিই। ধরেন আগের কালের সর্বপ্রথম যে কম্পিউটার বের হয়েছিল ওটা কিন্তু পুরো রুম দ্বারা আবদ্ধ ছিল। ওকে, একটা রুম নিয়ে পুরো কম্পিউটার ছিল। এখন আমাদের কম্পিউটার কি হাতের মুঠোয় এসে পড়ছে না? ফোনও তো একটা কম্পিউটার, ছোট কম্পিউটার, আবার ক্যালকুলেটর, তারপর অনেক ছোট আমি মোবাইল দেখছি কিছুদিন আগে, ঠিক আছে। এই জিনিসগুলো কিভাবে হয়েছে? ন্যানো টেকনোলজির মাধ্যমে, মানে প্রযুক্তিগুলোকে ছোট করতেছে খালি। ওকে, তো এই জিনিসটাই কি ন্যানো টেকনোলজি, ঠিক আছে। 1 ন্যানোমিটার কত, তারপর হইতেছে ন্যানো টেকনোলজির কি সুবিধা আছে কি অসুবিধা আছে, এগুলা বই থেকে আপনারা পড়ে নেবেন, তাহলে সৃজনশীলের অ্যান্সার করতে পারবেন, এমসিকিউ আসলে যে কোনো জায়গা থেকে পারবেন। তাহলে ন্যানো টেকনোলজি জিনিসটা কি? প্রযুক্তির যে শাখায় অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করা হয় তাকে ন্যানো টেকনোলজি বলে। আমি আপনাকে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম প্রথম অধ্যায়টা। এইগুলার বাইরে অন্য কোনো কিছু আপনাকে দিবেই না। আরো কিন্তু টপিক আছে, আমি কিন্তু এগুলা কিন্তু ইম্পর্টেন্ট মনে করে দিছি, মানে আমি বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইজ করে এগুলা বের করছি। তো আপনি খাতায় সুন্দর করে নোট করে ফেলবেন। এখন আমি সাজেশনটা দিব। সাজেশনটা কি? আপনি ভার্চুয়াল রিয়ালিটি মাস্ট পড়বেন, এটা 3 স্টার দেন। এটা থেকে প্রতি বছর কোশ্চেন আসেই, ঠিক আছে, দেখা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা পড়বেন, এগুলা মোস্ট ইম্পর্টেন্ট। ক্রায়োসার্জারি পড়বেন, ওকে, তারপর বায়ো ইনফরমেটিক্স পড়বেন, তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়বেন, এটা ইম্পর্টেন্ট, আচ্ছা পড়বেন, হ্যাঁ এটা পড়বেন। আর ন্যানো টেকনোলজি মাস্ট বি পড়বেন। এই জিনিসগুলা যদি একটু ভালো মতো দেখে যান তাহলে আর মানে সমস্যা হওয়ার কথা না। বাকিগুলা তো পড়বেন, এমসিকিউর জন্য সবই পড়া লাগবে। এগুলা জিনিস আমি যা দিছি এগুলা সব পড়বেন, এমসিকিউতেও পাবেন, সৃজনশীলও পাবেন। ওকে, এখন আপনারা কে কোন জায়গা থেকে ক্লাস করতেছেন এটা প্লিজ কমেন্টে জানাবেন, তাহলে আমার অনেক মানে এক্সাইটমেন্ট হয়, আমি অনেক বেশি মোটিভেটেড হই ক্লাসগুলো ছাড়ার জন্য। তো আপনারা কমেন্টে লিখবেন কে কোন জায়গা থেকে ক্লাস করতেছেন এবং আপনাদের আর কোন কোন ক্লাসগুলো প্রয়োজন, এগুলো বললে আমি সেই অনুযায়ী ক্লাসগুলো আপলোড দিব আপনাদের জন্য। থ্যাংক ইউ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।